সোহাগ হত্যায় এ পর্যন্ত গ্রেপ্তার 7 জন, 2 আসামির স্বীকারোক্তি, সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা। তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংসের চক্রান্ত চলছে, অপপ্রচারের অভিযোগ মির্জা ফখরুলের। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংবিধানিক সংকটে জারি হবে জরুরি অবস্থা, দলগুলো রাজি, জানান সালাউদ্দিন। শাপলা প্রতীক না দিলে রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি এনসিপি, নৌকা প্রতীক থাকবে জানালো কমিশন। বনানীতে সিএনজি চালকদের অবরোধে দিনভর ভোগান্তি, সেনা হস্তক্ষেপে 8 ঘন্টা পর যান চলাচল শুরু। আমন্ত্রণ, বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় সোহাগ হত্যায় বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এতে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশনা চাওয়া হয়েছে। এদিকে সোহাগ হত্যায় গ্রেপ্তার 2 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাজধানীর লালবাগ থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে এ ঘটনায় শনিবার গ্রেপ্তার টিটন গাজীকে 5 দিনের রিমান্ডে দেয় আদালত। আরেক আসামি তারেক রহমান রবিন অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথরের আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। পরে নিহতের বোন 19 জনের বিরুদ্ধে মামলা করেন। হত্যাকাণ্ড কিভাবে ঘটিল এবং কারা কারা আসামি হবে এ বিষয়ে একটি জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি প্রার্থনা করেছি। সন্ত্রাসীদের ধরতে এবার সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই হত্যার বিচারের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। সচিবালয়ে রোববার দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 11তম সভা অনুষ্ঠিত হয়। এতে খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটফোর্ডের সামনে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ হত্যার বিচারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়েরকৃত মামলায় প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লিখিত 19 জনের মধ্যে ইতিমধ্যে 7 জনকে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে রোববার থেকে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। নির্বাচন ক্ষেত্রে আপনারা জানেন এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী যেমন একটা স্টেক হোল্ডার, প্রশাসন হলো একটা স্টেক হোল্ডার, আর একটা স্টেক হোল্ডার ইলেকশন কমিশন, আর একটা হলো সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা। উপদেষ্টা বলেন, সামাজিক অস্থিরতা, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়ের কারণে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অপরাধ কমিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংসে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, একটি মহল ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
গুলশানের লেকশোর হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতির ভবিষ্যৎ। তিনি বিএনপি চেয়ারপারসনের মতোই আপোষহীন, কিন্তু তাকে এবং বিএনপিকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে, কিন্তু এরপরও দলকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। দলের নেতাকর্মীদের চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহতে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পারিবারিক দিক থেকে যেটা অনেকে আপনারা বলেছেন, যদি কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না, কারণ যিনি নেতা তাকে আমার মনে হয় যে বোধহয় কিছুটা খাটো করা হয়, তার যে নিজস্ব গুণ সত্তাগুলো আছে সেটাকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে আমরা ওদের একটু ছোট করে দিই। তারেক রহমান সাহেবের নিজস্ব গুণ আছে, যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসছেন, নাহলে আসতে পারতেন না। 2018 থেকে 2024 সাল পর্যন্ত গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ করেছে বিএনপি। অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনকে। রোববার দুপুরে ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন নেতারা। এ সময় গুমের ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জানাতে আসেন গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ আলী খান। দাবি করেন 2019 সালের 25 এপ্রিল মুগদার ওয়াসা রোড থেকে তাকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। আয়নাঘরে রেখে নির্যাতনের অভিযোগ করেন বিএনপির এই কর্মী। জানান 2024 সালের 6 আগস্ট পূর্বাচলে তাকে ফেলে রেখে চলে যায়। 5 বছর 3 মাস 13 দিন নির্যাতনের মধ্যে থাকি। আমি অসুস্থ এখন, ঠিকমতো অনেক কিছু মনে রাখতে পারি না। সারা শরীর ব্যথা করে, অনেক মারধর করছে, হাঁটুতে ব্যথা করে, চলতে পারে না। 2018 থেকে 2024 পর্যন্ত রাজনৈতিক কারণে গুমের শিকার এমন ব্যক্তিরা ট্রাইব্যুনালে হাজির হন। জানান তাদের দুঃসহ স্মৃতির কথা। নেওয়ার পরে আমাদের প্রচুর নির্যাতন করে, ইলেকট্রিক শর্ট দেই, পায়ে দড়ি বেঁধে উপরের দিকে রাখে, নাকে গুঁড়ো মশলা, রাঁধুনির যে মশলা, ওই মশলা আমার নাকের ভিতরে দেই গরম পানি দিয়ে। 1 বছর রাখার পরে আমাকে দেয় লালবাগ ফাঁড়িতে দেওয়ার পরে ওখান থেকে আমাকে ছোটোখাটো একটা মামলা দিয়ে দেয়। ওই তারকারে বলছিলাম, আমি বললাম স্যার আমাকে এখান থেকে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করেন স্যার, আমি কিছু দিব। পরে কয়, বাবার এখান থেকে সারানোর কোনো ব্যবস্থা নাই, তোমাকে আমি ছোটো একটা মামলা দিতে, তুমি 1 সপ্তাহের ভিতরে বাসায় চলে যেতে পারবা। গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 16 জনকে। এই বিভিন্ন সময়ে টোটাল 11 জনকে অপহরণ করে নিয়ে এই ফেসিবাদ সরকার শেখ হাসিনা আপনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এদেরকে আটক করে রাখে। কাউকে 17 মাস, কাউকে 9 মাস আটক করে রাখে। এদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কোর্টে চালান দেয়। সিপুরে ওনারা বলেছেন যে মামলা এটা আমরা সুষ্ঠু তদন্ত করার জন্য আমরা তদন্ত সংস্থাকে পাঠাবো এবং এই মামলা দ্রুত তদন্ত সম্পন্ন করবে। এর আগে গত 29 জুন ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে গুম ও হত্যার অভিযোগে 62 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় বিএনপি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবু সাইদ হত্যার 2 আসামি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাদের 22 জুলাই হাজির করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পলাতক ভিসি হাসিবুর সহ 24 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছে। সকালে এই মামলা ও আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় গ্রেপ্তার 12 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল ও প্রক্টর অফিসের আরেক কর্মচারী আনোয়ার পারভেজকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। দুজনকেই 22 তারিখ ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এছাড়া আশুলিয়ায় হত্যার পর 6 মরদেহ পোড়ানোর মামলায় গ্রেপ্তার 8 জনকে আদালতে তোলা হয় সকালে। এ মামলায় পরবর্তী শুনানি হবে 16 জুলাই। শহীদ আবু সাইদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই মামলাটিতে মাননীয় ট্রাইব্যুনাল আগে 30 জনের বিরুদ্ধে 30 জন আসামির বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছেন। এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। সেই 2 জন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। আর বাকি 24 জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া রাজনৈতিক হাতিয়ার হিসেবে জরুরি অবস্থা জারি বন্ধে ঐকমত্য হয়েছে। রোববার বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে একমতে পৌঁছানো যায়নি।
সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে টানা বৈঠক করছে ঐকমত্য কমিশন। রোববার আলোচনার এজেন্ডা ছিল প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা জারি। ঐকমত্য হয় জরুরি অবস্থা জারির জন্য প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরিবর্তে প্রয়োজন হবে মন্ত্রিসভার অনুমোদন। ওই বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলীয় উপনেতাকে উপস্থিত থাকতে হবে। আভ্যন্তরীণ গোলযোগ যেহেতু একটা ব্যাপক টার্ম, এটা অপব্যবহার হওয়ার বা করার একটা সুযোগ ছিল, সেজন্য এইটা বিলুপ্ত করে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ, এই শব্দগুলো প্রতিস্থাপনের জন্য আমারও প্রস্তাব ছিল। বহিঃশক্তির আক্রমণ কিংবা অভ্যন্তরীণ গোলযোগ, তো আমরা এখানে অভ্যন্তরীণ গোলযোগটার পরিবর্তে এখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে এই শব্দটা যোগ হবে, এবং একই সাথে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী এটাও এখানে যুক্ত হচ্ছে। জরুরি অবস্থা ঘোষণায় আগে যে প্রভিশনটা ছিল যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কনসেন্ট নিয়ে সেটা করবেন, আমরা এটাকে একটু এক্সটেন্ডেড করে দিয়েছি। এক্সটেন্ডেডের একটা প্রস্তাব ছিল যে মন্ত্রী পরিষদের কনসেন্ট সহ এটা হবে। আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচনের পর বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করিবেন। তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তবে তাহারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতির মধ্য হইতে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগদান করিবেন এমন বিধান সংযোজন করতে পারিবেন। আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রক্রিয়া নিয়েও, তবে কোনো সমঝোতা না হওয়ায় আলোচনা হবে সোমবারের বৈঠকে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এর আগে প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি জানায় এনসিপি। এছাড়া শাপলা প্রতীক দেয়া না হলে রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি দলটির। দুপুরে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন নেতারা। বুধবার জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে তফসিলে শাপলা ছাড়াই 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি। ওই দিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয় এ সিদ্ধান্ত। 22 জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য 17 এপ্রিল একই প্রতীক চায়। দুটি দলই শাপলা প্রতীক চেয়ে একাধিকবার বৈঠক করে ইসির সাথে। শাপলা নিয়ে পাল্টাপাল্টি দাবির মধ্যেই প্রতীকটি তফসিলের বাইরে রেখে দেয় ইসি। দলীয় প্রতীক এবং প্রবাসী ভোট নিয়ে কথা বলতে রোববার সকালে নির্বাচন কমিশনে যান এনসিপির 5 নেতা। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তারা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, তাই তাদের দলীয় প্রতীক নৌকা তালিকায় থাকার সুযোগ নেই। আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়, অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। এনসিপি নেতারা বলেন, তাদের শাপলা প্রতীক পেতে আইনি বাধা নেই, প্রতীকটি তফসিলে রাখার আবেদন জানিয়েছেন তারা। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক থাকবে বলে জানিয়েছেন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। আওয়ামী লীগ বাদ দেন, যে কোনো দলই, কোনো দল যদি নিজে থেকে ডিজলভ হয়ে যায়, এই পার্টির অস্তিত্ব যদি না থাকে, তার মার্কাটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে থাকবেই। তার বরাদ্দ পত্রটা বাতিল হইল, ওনার নামে যেটাকে অ্যালট করা হয়েছিল সেটা বাতিল হবে। আর তাছাড়া ওই দল তো একেবারে নিষিদ্ধ হয় নাই। শাপলা নিয়ে সিদ্ধান্ত পরে হবে বলেও জানান কমিশনার মাসুদ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি দল শুধু নির্বাচনের জন্য অস্থির, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে আর ফ্যাসিবাদ চলবে না, প্রয়োজনে আবারও জীবন দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে রোববার পিরোজপুর ও ঝালকাঠিতে পথসভায় কথা বলেন এনসিপি নেতারা।
জুলাই পদযাত্রার ১৩তম দিনে রোববার পিরোজপুর সার্কিট হাউস থেকে যাত্রা করেন এনসিপি নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করেন তারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। সীমাহীন জুলুম নির্যাতনে অতিষ্ঠ জনগণ রাজপথে নেমেছে। সেই আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়েছে। সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলে জানান তিনি। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। রোববার বিকেলে ঝালকাঠিতে পথসভা করে এনসিপি। শহরের ফায়ার সার্ভিস মোড়ে পথসভায় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন বাংলাদেশে একটি পক্ষ চাঁদাবাজির রাজনীতি অব্যাহত রাখতে চায়, তবে তরুণ সমাজ সেটা মানবে না। পূর্বের রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, সেই রাজনীতিকে নতুন বাংলাদেশেও অনেকে বয়ে নিয়ে যেতে চায়। আমরা স্পষ্ট করে বলি, নতুন বাংলাদেশে সংসদে বসে জনবিরোধী কোনো আইন আমরা পাস হতে দেব না। পদযাত্রার আগে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এনসিপি নেতারা। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনৈতিক নেতারা পরস্পরের প্রতি যে ভাষায় বিষোদ্গার করছেন তা কাম্য নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে যৌথ বাহিনী নামানো দরকার বলেও মন্তব্য করেন তিনি। বলেন, শিল্প এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের আধিপত্য বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নামে এসব ঘটলেও দলগুলো কোনো ব্যবস্থা নিচ্ছে না। নূর অভিযোগ করেন, গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও রাজনীতিবিদদের আচরণে পরিবর্তন আসেনি। সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিবের সাথে আলোচনার আশ্বাসে ৮ ঘন্টা পর অবরোধ তুলে নিয়েছে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতি। কাল মিটিং ফলপ্রসূ না হলে মঙ্গলবার আবারও অবরোধের ঘোষণা দেন শ্রমিকরা। ঢাকা সিটি কর্পোরেশন এলাকার অধিগ্রহণ করা 16 ইউনিয়নে সিএনজি অটোরিকশা চালানো এবং পুলিশি হয়রানি বন্ধের দাবিতে রোববার দুপুর 12টা থেকে বনানী বিআরটিএ ভবনের সামনে সড়ক অবরোধ করে সিএনজি চালকরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যাপক ভোগান্তিতে পড়ে নগরবাসী। ৮ ঘন্টা পর সেনা হস্তক্ষেপে অবরোধ তুলে নেন চালকরা। তাদের অভিযোগ, অধিগ্রহণ করা 16 ইউনিয়নে গাড়ি চালাতে গেলে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। রুট পারমিট থাকার পরও তারা গাড়ি চালাতে পারছেন না। বারবার মন্ত্রণালয় ও বিআরটিএ এর কাছে দাবি জানালেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ রয়েছে তাদের। মন্ত্রণালয় থেকে একটা চিঠি আসে বিআরটি ভবন মতামতের, যে জরুরি ভিত্তিতে যে ঢাকা থ গাড়িগুলা কিভাবে দেওয়া যায় বা কিভাবে চালান যায় একটা মতামত দেন। পূর্বের যেই চেয়ারম্যান মহোদয়, ওই চেয়ারম্যান মহোদয় আমাদের পক্ষে রিপোর্ট ভুল লিখছে। ৮-৯ মাস আমরা এই ভোগান্তিতে হয়েছি। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। বরিশালে জুলাই আন্দোলনে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে পুলিশের হামলা শিকার হন ফটো সাংবাদিক শামীম আহমেদ। এরপর থেকে এই সাংবাদিক শারীরিক ও মানসিক যন্ত্রণার এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হন। এখনও তার চোখে মুখে ভয়াল আতঙ্কের ছাপ কাটাচ্ছেন দুর্বিষহ দিন। এই অবস্থায় তার উন্নত চিকিৎসার দাবি পরিবারের। গত বছর ৩১শে জুলাই বরিশাল নগরে ছিল আন্দোলনে উত্তাল। সেদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে পুলিশের হামলায় আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। তাদের মধ্যে দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ একজন। সেদিন শামীমের শরীর ও মাথায় লাঠি দিয়ে আঘাত করে পুলিশ। সেই ঘটনার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেননি তিনি। কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছেন এই সাংবাদিক। আমি সঠিক চিকিৎসাটা করাতে পারিনি, যার পরবর্তী ওই মায়ের টেনশন, এটা কিন্তু বহুত আমার মেমোরিতে বহুত মাথায় এমন এফেক্ট সৃষ্টি করে, তারপর থেকে আমি নিউরোলজি রোগে আক্রান্ত হয়ে পড়ি। তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। বাবার এমন অসুস্থতার পর চিকিৎসা ও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তার পরিবার।
আমাদের আব্বু ছাড়া রোজগার করার মতো কেউ নাই। অফিস কর্মকর্তা তার বেতন কতদিনটা বহন করবে সেটা আমরাও জানি না। এক প্রকার এখন সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের এখন কোনো উপায় নেই। প্রবীণ এই সাংবাদিকের উপর হামলার ঘটনায় নিন্দা জানান সাংবাদিক নেতারা। তারা জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের আর্থিক সহায়তার দাবি জানান। শামীম আজকে খুবই অসহায় অবস্থায় আছে। তাকে বাংলাদেশের বর্তমান সরকারের কাছে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তিনি যাতে করে সকল ধরনের সহযোগিতা পান সে ব্যাপারে আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এদিকে প্রশাসন বলছে জুলাই আন্দোলনে হতাহতদের সর্বাত্মক সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের সহায়তা করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে আমাদেরকে চেক পাঠিয়ে দিয়েছে, তাদের অ্যাকাউন্টে সেটা জমা হয়ে গেছে। এখানে কোনো ইয়েও হয় না, একবার সরাসরি অ্যাকাউন্টে চলে গেছে। এইগুলো হলো সরকারের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ। এটা ছাড়াও স্থানীয়ভাবে আমরা কিন্তু অনেক পদক্ষেপ গ্রহণ করি। জুলাই আন্দোলনে বরিশালের ৩০ জন দেশের বিভিন্ন স্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৩৫০ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।